পিটার বাটলার, এবার আপনি কি বলবেন? এই দুবাই সফরটা আপনার জন্য কেমন গেল? স্বাভাবিকভাবেই বাংলাদেশ নারী ফুটবল দল এবার হেরেছে। হারটা অনুমিত ছিল এই কারণেই যে ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশ দল কিন্তু আমিরাতের সঙ্গে ১৬ ধাপ পিছিয়ে। স্বাভাবিকভাবে এই দলটা হারবে এবং দুইটা ম্যাচেই বাংলাদেশ দল হেরেছে। স্কোর লাইন ৩-১। বাংলাদেশ প্রথম ম্যাচে ২৬শে ফেব্রুয়ারি যে ম্যাচটা খেলেছে ওই ম্যাচে বাংলাদেশ দল চোখে চোখ রেখে লড়াই করেছিল এবং ২ মার্চ যে ম্যাচটি খেলেছে এই ম্যাচেও কিন্তু বাংলাদেশ দল হেরেছে একই স্কোর লাইনে। যেহেতু খেলাটা সম্প্রচার করেনি কোথাও এবং খেলাটা আমরা দেখতে পারিনি, স্কোর লাইনেই ভরসা, বিশেষ করে বাফুফের স্কোর লাইন। এর বাইরে আমরা খেলাটা দেখার চেষ্টা করেছি বিভিন্ন সময় ইউটিউবে গিয়ে, বলের পজিশন যেখানে শুধুমাত্র দেখায় সেখানে গিয়ে যতটুকু বোঝা যায় যে বাংলাদেশ দলের যে আমিরাতের কাছেই বল পজিশন বেশি ছিল। আর কখনো কখনো আরব আমিরাতের যে ইনস্টাগ্রাম বা টুইটার এক্স হ্যান্ডেল ওখানে গিয়েও অ্যানালিসিস বের করার চেষ্টা করেছি বা কোনো হাইলাইটস পাওয়া যায় কিনা সেগুলো দেখার চেষ্টা করেছি। আসলে ওইভাবে কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু একটা বিষয় আমি একটু বলতে চাই যে বাংলাদেশ দল আসলে এই আরব আমিরাতের সঙ্গে কি জয় প্রত্যাশা করেছিল? কখনোই না। তাহলে কি চোখ রেখে লড়াই করার কথা ভেবেছিল? হ্যাঁ। এবং এই লড়াইটা হয়তো করতে পারত বাংলাদেশ। যদি বাংলাদেশ দলে সাবিনা খাতুন, সানজিদা, তারপরে কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, মনিকা চাকমা, ঋতুপর্ণাদের মতো অভিজ্ঞ ফুটবলার যদি থাকতো। কিন্তু সাম্প্রতিক সময়ে যেসব নানা টানাপোড়েন এবং জটিলতার মধ্য দিয়ে বাংলাদেশ দলটা গেছে, এরপরে কিন্তু ওই ১৮ ফুটবলার এই পিটার বাটলারের অধীনে আর অনুশীলন করার কোনো আগ্রহই প্রকাশ করেননি এবং তারা সরাসরি বলে দিয়েছিলেন যে তারা পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন না। এবং এই ইতিহাসগুলো, এই গল্পগুলো সবারই দ্বারা মোটামুটি যারা বাংলাদেশের নারী ফুটবলকে ফলো করেন। এর পরিপ্রেক্ষিতে ২৪ তারিখে তারা ২৪শে ফেব্রুয়ারি ছুটি কাটাতে দেশে চলে গেছেন এবং বাকি যে দলগুলো নিয়ে, বাকি যে ফুটবলার ছিল তাদেরকে নিয়ে পিটার বাটলার একটা দল তৈরি করার চেষ্টা করেছেন এবং এই দলটাকেই তিনি খেলানোর চেষ্টা করেছেন এবং এটাকেই তিনি ভবিষ্যতের বাংলাদেশ বলে দেখছেন। কারণ তার চোখে বিদ্রোহী এবং তার চোখে বিদ্রোহী এবং যে ইনডিসিপ্লিন, অর্থাৎ যারা নিয়ম শৃঙ্খলা মানে না সেই ফুটবলারদের কিন্তু তিনি তার দলে চাননি এবং সেটা আদৌ নেবেন কিনা সেটা সময় হয়তো বলে দেবে। তবে একটা কথা বলা যায়, তিনি পোস্ট ম্যাচে অর্থাৎ ম্যাচের পরবর্তী সময়ে যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে যে আমি তোমরা বারবারই বলো উইন উইন উইন, আসলে আমি উইন চাই না, আমি আসলে বাংলাদেশের ফুটবলের উন্নতি চাই, এই মেয়েদের উন্নতি চাই। হ্যাঁ, এটা সত্যি কথা, তিনি বাংলাদেশের ফুটবলের একটা জায়গায় উন্নতি চাচ্ছেন যে বাংলাদেশ আসলে পরপর ২ বার সাব চ্যাম্পিয়ন হয়েছে এবং ২ বার সাব চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলাদেশ কিন্তু ২ বার সাব চ্যাম্পিয়ন যেহেতু হয়েছে, বাংলাদেশ এখন স্বাভাবিকভাবেই এশিয়ান পর্যায়ে তারা চোখ রাখবে এবং সেই জন্য বাংলাদেশ দলের ফুটবলারদের এশিয়ার পর্যায়ে যেতে যা যা করার দরকার সেই চিন্তা ভাবনা তিনি এই এজড অর্থাৎ বয়সী বা অভিজ্ঞ ফুটবলারদের বাদ দেওয়া বা ছেটে ফেলা, যেটাই বলা হোক না কেন, সেইগুলো আসলে তিনি করতে চেয়েছিলেন এবং দ্বন্দ্বের শুরুটা কিন্তু নেপালে গত বছর অক্টোবরে এখান থেকেই, যে সিনিয়রদের তিনি সুযোগ দিচ্ছেন না, সিনিয়রদের ছাড়াই ম্যাচ জেতার চেষ্টা করছেন এবং তারপর ফলশ্রুতিতে কিন্তু পাকিস্তানের সঙ্গে ম্যাচটা হারতে হারতে আমরা কোনো রকমে ড্র করেছিলাম। এরপরে কি দেখা গেল যে বাংলাদেশের সিনিয়র ফুটবলাররা, বিদ্রোহীরা নিজেরাই দল গড়ল এবং তারা শেষ পর্যন্ত ভারতের সঙ্গে জিতে এবং ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং তারপর থেকেই যে টানাপোড়েন শুরু। এখন একটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই দলটা যদি ১৮ জন ফুটবলার না থাকে তাহলে এই দলটা আদৌ কি রিসেন্ট পাস্ট সময়ে বা সাম্প্রতিক সময়ে কোনো সাফল্য পাবে? আমার মনে হয় না। আবারও সেই শুরুর থেকেই শুরু করতে হবে। এর আগে যেটা দেখা গেছে যে গোলাম রব্বানী ছোটন যেভাবে বাংলাদেশ দলকে আস্তে আস্তে একটা শেপে নিয়ে এসেছেন, আমার মনে হয় অদূর ভবিষ্যতে পিটার বাটলারও সেই আরও ২ বছর বা ৩ বছর পর্যন্ত সময় নিয়ে বাংলাদেশ দলটাকে একটা পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু ততদিনে বাংলাদেশের ফুটবল কি আদৌ ভালো হবে? নারী ফুটবল কি আসলে উন্নতির পথে যাবে? নাকি বিদ্রোহীদের ভিতরে আরও যারা অভিজ্ঞ ফুটবলার আছে তাদেরকে নিয়ে তিনি দল গড়বেন? আসলে এসব প্রশ্ন সময়ের কাছেই তোলার আমি মনে করি বাংলাদেশের ফুটবলের যে বিতর্কটা সেটা আসলে পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের এই বিতর্কগুলো মিটিয়ে নেওয়া উচিত এবং আমি মনে করি বাংলাদেশের ফুটবলটা সামনের দিকে আরও এগিয়ে যাবে এবং নারী ফুটবল শুধু
সাফের চৌহদ্দিতে আটকে থাকবে না, নারী ফুটবলাররা এশিয়ান পর্যায়ে ভালো ফলাফল করার চেষ্টা করবেন। সবশেষে একটা কথাই বলতে চাই যে পিটার বাটলারের দুবাই সফরটা কেমন গেল? স্কোর লাইনই তো বলে দিচ্ছে আসলেই পিটার বাটলারের অধীনে এই দলটা কতটুকু ভালো করবে বা করতে পারবে।